আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে খুব কষ্টের সাথেই বলতে হয় যে আমার খুব ইচ্ছা ছিল বলবিদ্যা পরীক্ষার আগে যে 3 দিন বন্ধ আছিল আপনাদের, হ্যাঁ ছিল, সেই 3 দিনে বলবিদ্যার মোট ভালো একটা অংশ করে দিতে চেষ্টা ছিলাম, কিন্তু পারিবারিকভাবে জটিলতার কারণে নিতে পারলাম না। এই জন্য প্রথমে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক একটা নতুন প্রশ্ন নিয়ে আসছি আমরা আপনাদের সামনে। তো দেখেন, এখানে প্রশ্নটা ছিল যে পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গ পথে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি আলোচনা করতে হবে। ঠিক আছে? তো তাহলে আমরা প্রথমে একটা পৃথিবী অর্থাৎ গোলক অঙ্কন করে নিছি। তো সেখানে একটা সুড়ঙ্গ পথ আমরা অঙ্কন করেছি। এই সুড়ঙ্গ পথ, হ্যাঁ, সে সুড়ঙ্গ পথ অর্থাৎ এ থেকে বি একটা সুড়ঙ্গ পথ ঠিক পৃথিবীর কেন্দ্রের বরাবর। পুরো পৃথিবীকে যদি আমরা একটা গোলক ভাবি, সেই গোলকের ভেতর দিয়ে যদি একটা সুড়ঙ্গ পথ আবিষ্কার করি, যেমন এখানে করা হয়েছে এ থেকে বি বিন্দু, এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। এখানে যদি একটা এম ভরের বস্তুকে এই অবস্থান থেকে ফেলে দেওয়া হয় কোনো কিছুর বাধা ছাড়া, তাহলে সেইটার ক্ষেত্রে সেই মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতি কেমন হবে সেই আলোচনা আমরা আজকে করব। তো প্রথমে আমরা লিখতে পারি যে মুক্তভাবে পড়ন্ত এম ভরের একটি বস্তু ই হতে বি সুড়ঙ্গে সুড়ঙ্গে পড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত এম ভরের একটা বস্তু এখানে থেকে আমরা ছেড়ে দিলাম। তো সেই বস্তুটা কোনো বাধা নাই, বাধাহীনভাবে পড়ছে। এমত অবস্থায় যখন বস্তুটা এই পি অবস্থানে, পি বিন্দুতে আসবে, এই অবস্থানে একটা আসবে, সেই অবস্থানে এসে একটা আকর্ষণ বল কাজ করবে। তাহলে লিখতেই পারি যে পি অবস্থানে বা পি বিন্দুতে এসে সেই বস্তুটি একটি কেন্দ্রমুখী আকর্ষণ বল কাজ করবে। আকর্ষণ বল কাজ করবে, হ্যাঁ, আকর্ষণ বল কাজ করবে করবে। এখানে ধরা হলো যে কেন্দ্র থেকে যে পি বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে এক্স এর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের ভিতরে, হ্যাঁ, কেন্দ্র হতে অর্থাৎ কেন্দ্র ও বিন্দু হতে পি বিন্দু দূরত্ব যদি বলি, তাহলে সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, এত দূরত্ব হবে। তো আমরা একটা গোলক নিয়েছিলাম, তার মধ্যে একটা কল্পনা করছি গোলকের ভিতরে, হ্যাঁ, কেন্দ্র থেকে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক কল্পনা করছি। সেই গোলকের উপর অবস্থিত একটা পি বিন্দু, হ্যাঁ, এক্স ব্যাসার্ধ বিশিষ্ট অর্থাৎ এক্স দূরে ও থেকে, সেই পি বিন্দুর উপর একটা কেন্দ্রমুখী, হ্যাঁ, আকর্ষণ বল কাজ করতেছে। সেই বলটার পরিমাণ যদি আমরা দেখি যে সেই বলের পরিমাণ কেমন হবে, তাহলে লিখতে পারি আমরা যে যদি বলি যে পৃথিবীকে যদি আমরা রো ঘনত্বের একটি গোলক বিবেচনা করি, তবে ওই কেন্দ্রমুখী আকর্ষণ বল হবে এফ ইজ ইকুয়াল টু, লিখতে পারি জি ইন্টু এক্স ব্যাসার্ধের গোলকের ভর গুণন হবে হচ্ছে বস্তুটির ভর।
যদি বলি ডিভাইডেড হবে হচ্ছে তাদের ব্যাসার্ধ অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো আমরা জানি যে নিরেট গোলকের ক্ষেত্রে সেই গোলকের যদি আমরা ভর বিবেচনা করি তাহলে সব প্রথমে আমরা জানি যে হচ্ছে কোনো গোলকের হচ্ছে আয়তন, তার আয়তন ইকুয়াল টু আমরা জানি আয়তন ভি ইকুয়াল টু ভর ডিভাইডেড রো অর্থাৎ ঘনত্ব। একে দিয়ে আমরা গুণ করে, তো এখান থেকে যদি আমরা ভর বের করি গোলকটির তাহলে আমরা লিখতে পারি ভি গুণন রো, আর কিউব গুণন হচ্ছে রো। ঠিক আছে, তো এটা হচ্ছে এম, সেই ব্যাসার্ধ কোনটা, এই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ভর। ঠিক আছে, তো এটাকে আমরা এখানে বসাবো, তাহলে জি ইন্টু 4/3 পাই আর কিউব রো গুণন এম ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার। এখানে যেহেতু আরটা আর নয়, আমরা ব্যাসার্ধ এক্স ধরছি, তাহলে এখানে আরেক জায়গায় এক্স হবে। ঠিক আছে, সো যদি আমরা দেখি নিচে দুইটা এক্স, এখানে তিনটা এক্সের দুইটা এক্স কাটা যাবে, থাকবে একটা এক্স। তাহলে অতএব এফ যেগুলো থাকে 4/3 জি পাই এক্স রো এম। তো এটা হচ্ছে গোলকটির পি বিন্দুতে বস্তুটি থাকা অবস্থায়, হ্যাঁ, তার উপর আকর্ষণ বল কেন্দ্রীয়। ঠিক আছে, তো এখন যদি এটাকে আমরা একটা সমীকরণ দিই, 1 নাম্বার, যদি গোলকটির কেন্দ্র ও বিবেচনা করা হয় অর্থাৎ গোলকটি বলতে পৃথিবীর কেন্দ্র, তাহলে যদি পৃথিবীর কেন্দ্র ও বিবেচনা করা হয়, আচ্ছা গোলকটির শুধুমাত্র পৃথিবীর কেন্দ্র লিখে দেয়, কেন্দ্র ও বিবেচনা করা হয়, তবে সেই ক্ষেত্রে আমরা জানি কেন্দ্র থেকে যত নিচের দিক যাবে, যেহেতু কেন্দ্র হচ্ছে আকর্ষণমুখী বল কাজ করবে কেন্দ্রের দিকে, হ্যাঁ, এই জন্য তার বিপরীত সরণ অর্থাৎ যেদিকে আকর্ষণ করবে বস্তুটা তার বিপরীত দিকে যাচ্ছে বা সরে যাচ্ছে বা সরণ হচ্ছে, এই জন্য এই বলটা আসলে ঋণাত্মক দিয়ে প্রকাশ করা হয়, -4/3 জি পাই রো এম এক্স। এই ঋণাত্মক চিহ্নটা বোঝাচ্ছে যে কেন্দ্র অভিমুখী আকর্ষণ বল যা, অর্থাৎ যেদিকে, ঠিক এই বস্তু এম ভরের একটা বস্তু নিয়েছিলাম, সেই বস্তুর সরণ হচ্ছে তার বিপরীত বা উল্টা দিকে। যেহেতু এখানে 4/3 জি পাই রো এম পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি, সুতরাং আমরা লিখতে পারি কি ইকুয়াল টু, আমরা লিখতে পারি আমরা, আমরা যদি বলি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তো এখানে হচ্ছে ধরা হয়েছে কি ইকুয়াল টু 4/3 জি বাই রো এম, যেহেতু কনস্ট্যান্ট মানে এই জন্য আমরা এটাকে ধরে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা 2 নং সমীকরণ দিই, তাহলে আমরা একটু লিখবো, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এটা জানি আমরা, এই কে বিশ্লেষণ করলে এম, ঠিক আছে, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডি স্কোয়ার। তাহলে কারণ আমরা জানি বল এফ ইকুয়াল টু এম এ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা জানি। সেখান থেকে আমরা এটাকে যদি ভাঙি অর্থাৎ ত্বরণকে ভাঙলে আমরা ই ইকুয়াল টু ডি স্কোয়ার অর্থাৎ ডি স্কোয়ার ডিটি স্কোয়ার, হ্যাঁ, এক্স অর্থাৎ এই এক্স কে যদি আমরা ডাবল ডেরিভেটিভ করি তখন আমরা এই অর্থাৎ ত্বরণটি পাই। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে যদি এই মানটাকে আমরা এফ এর এই মানটাকে আমরা যদি এখানে বসাই তাহলে আমরা কি পাবো, যে 2 নং হতে এফ এর মান এম ডি স্কোয়ার ডিটি স্কোয়ার এক্স, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস কে এক্স। তো এখন যদি মাইনাস কে এক্স কে যদি আমরা অপর পাশে নিয়ে আসি তাহলে এম ডি এক্স
ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু, সরি মাইনাসটা এই পাশে প্লাস হয়ে যাবে, তখন প্লাস হয়ে গেলে এই পাশে থাকবে হচ্ছে কে এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখন যদি আমরা লিখি, আমরা চেষ্টা করি এম এর মানটাকে তুলে দেওয়ার জন্য, তাহলে সবগুলোকে এম দিয়ে ভাগ করে দেব আমরা। তাহলে ভাগ করে দিলে এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার এক্স টি স্কোয়ার প্লাস কে ডিভাইডেড এম এক্স ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা লিখতে পারি টি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস এটা সমান আমরা যদি ওমেগা স্কোয়ার দিই এক্স ইজ ইকুয়াল টু 0। তো এই সমীকরণটি যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে এটি একটি সরল সন্ধিত স্পন্দনের সমীকরণ। সরল সন্ধিত স্পন্দনের সমীকরণ, অর্থাৎ যদি আমরা একটা বস্তুকে পৃথিবীর মাঝখান দিয়ে অর্থাৎ কেন্দ্র দিয়ে সুরঙ্গ করে এই প্রান্ত থেকে অপর প্রান্ত বি প্রান্ত পর্যন্ত পাঠায় কোনো একটা বস্তুকে, হ্যাঁ কোনো যে কোনো ভরের বস্তুকে বিনা বাধায়, তাহলে সেই বস্তুটা অবশ্যই সরল সন্ধিত গতির সমীকরণকে মেনে চলবে, তার গতিটা সরল সন্ধিত হবে। এটাই আমাদের প্রমাণ। এখন আপনারা বলতে পারেন যে স্যার সুরঙ্গ পথ অর্থাৎ যদি কেন্দ্রগামী না হয়ে সাইড দিয়ে হতো তাহলে কি কেমন হতো গতিটা? আসলে তখনও তার গতিটা একই হতো। ঠিক আছে, তার গতিটা একই হতো, আলাদা হতো না। তো এখন লিখছি হচ্ছে ডাউন স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড এম বা ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে এম, এটাই আমরা লিখছি। ঠিক আছে, পৃথিবীর শেষে লিখে দিব আমরা যে পৃথিবীর কেন্দ্রগামী সুরঙ্গ পথে মুক্ত হবে পরন্ত বস্তুটি সরল স্পন্দন অর্থাৎ সরল সন্ধিত স্পন্দন গতিতে গতিশীল থাকবে। তো ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।